আসসালামু আলাইকুম। সম্পূর্ণ বিনামূল্যে এমএস ওয়ার্ড পূর্ণাঙ্গ কোর্স এর পঞ্চম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা ইতিমধ্যে 4টি ক্লাস সম্পন্ন করেছি। 4টি ক্লাসে আমরা কিছু বিষয় শিখেছি। কোর্স আউটলাইন অনুযায়ী আমরা হোম মেনুর ক্লিপবোর্ড, ফন্ট এই দুইটি টুলস শিখেছি। প্যারাগ্রাফ টুলস এর মধ্যে আমরা প্রথম যে টেক্সট অ্যালাইনমেন্ট আছে সেটা শিখেছিলাম। আজকে আমরা পরবর্তী যে টুলস আছে লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিং এখান থেকে শিখবো। তো দেখি কতটুকু শিখতে পারি। চলুন শুরু করি। সকলকে ক্লাস শুরুর পূর্বে অনুরোধ করব আপনারা ক্লাসগুলো অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। কোনো ধরনের প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন এবং নিজের পাশাপাশি অন্যরাও যাতে শিখতে পারে সেজন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। হয়তোবা এই ভিডিওটি অন্যের খুব কাজে লাগতে পারে। তো আমরা আজকে দেখবো লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিং। ডান পাশে হচ্ছে এটা হচ্ছে সেটার আইকন। একটু বড় করে দেখাচ্ছি। এটা হচ্ছে লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিং এর আইকন। এটা আপনি টুলস বারের মধ্যে যেখানে অ্যালাইনমেন্ট টুলস আছে প্যারাগ্রাফ টুলস এর মধ্যে এই যে অ্যালাইনমেন্ট এখানে ডান দিকে আপনি পেয়ে যাবেন এটা। তো এটা এখন ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে। এটার কারণ হচ্ছে আমি এইখানে একটা ইমেজ সিলেক্ট করে রেখেছি যার কারণে এটা ইনঅ্যাক্টিভ হয়ে আছে। দেখুন এটা কোনো প্রকার কাজ করছে না। যখনই আমরা টেক্সটের মধ্যে ক্লিক করব তখনই এটা অ্যাক্টিভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ হয়ে গেছে। মাউস নেওয়ার পর এখন কালার চেঞ্জ হচ্ছে। আমরা লাইন এন্ড প্যারাগ্রাফ বোঝার জন্য অন্য একটা ডকুমেন্টে কিছু টেক্সট নিয়ে নিই। তো আমি একটি টেক্সট নিয়ে ডকুমেন্ট রেডি করে রেখেছি। আমরা এই টেক্সটে লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিং গুলো দেখব। এখানে কয়টি প্যারাগ্রাফ আছে নিশ্চয়ই আপনারা জানেন। এখানে মোট 3টি প্যারাগ্রাফ আছে। এখান থেকে এই পর্যন্ত একটি প্যারাগ্রাফ, এই পর্যন্ত একটা প্যারাগ্রাফ আর এই পর্যন্ত একটা প্যারাগ্রাফ, 3টা প্যারাগ্রাফ আছে। আর যদি লাইন হিসাব করি আমরা তাহলে কিন্তু এখানে অনেকগুলো লাইন আছে। আমরা এই বিষয়গুলো জানার জন্য একদম নিচের দিকে এই যে ওয়ার্ডস 1 to 6 এখানে ক্লিক করলে আমরা পেয়ে যাব। দেখতে পাচ্ছেন এখানে পেজ আছে, একটা ওয়ার্ড কতগুলো আছে, ক্যারেক্টার কতগুলো, প্যারাগ্রাফ কয়টা আছে, লাইন কয়টা আছে। আমরা এখানে ক্লিক করলেই এই যে ওয়ার্ড 1 to 6 এখানে সবার ওয়ার্ড ফাইলে এটা পাবেন। এখানে একটা সিঙ্গেল ক্লিক করলেই আপনাকে এই তথ্যটা দিয়ে দিবে যে কতগুলা লাইন, কতগুলা প্যারাগ্রাফ, কতগুলা শব্দ, সব স্পেস সহ, স্পেস ছাড়া কতগুলা ক্যারেক্টার, এগুলো সব এখানে পেয়ে যাবেন। যদি আপনি ইনক্লুড টেক্সট বক্সেস, ফুট নোটস অ্যান্ড ইন নোটস আপনি যদি এটা টিক দিয়ে রাখেন তাহলে এই 3টা সেকশনে যে সকল টেক্সট আছে সেগুলো সহ কাউন্ট হবে। যদি এটা আপনি উঠে দেন তাহলে এটা ব্যতীত এটা কাউন্ট হবে। তো আমি এটা ক্লোজ করে দিলাম। এখন এখানে আমি যদি প্রশ্ন করি যে এখানে কোনো প্রকার লাইন স্পেসিং বা প্যারাগ্রাফ স্পেসিং ইউজ করা হয়েছে কিনা, তাহলে এটার প্রশ্নের উত্তর হবে যে হ্যাঁ এখানে ইউজ করা হয়েছে। কারণ আমরা যখন একটি ডিফল্ট একটা পেজ ওপেন করি তখন ডিফল্ট ভাবে প্যারাগ্রাফ স্পেসিং দেওয়া থাকে। তো সেটা কিন্তু এখানে নাই, সেটা এখানে অ্যাপ্লাই করা নাই, এটা চেঞ্জ করে ফেলা হয়েছে। তাই বলবো যে এটা এখানে প্যারাগ্রাফ স্পেসিং ইউজ করা হয়েছে। তো প্রথমে আমরা লাইন স্পেসিংটা দেখব। লাইন স্পেসিং হচ্ছে প্রতিটা লাইনের মধ্যে যে স্পেস থাকে, যেমন এখানে এটা হচ্ছে ফার্স্ট লাইন, এটা হচ্ছে সেকেন্ড লাইন, এই দুটো লাইনের মধ্যে যে মাঝখানে যে গ্যাপটা এটা হচ্ছে লাইন স্পেসিং। আমি একটু লাইন টেনে দেখাই যে এটা হচ্ছে লাইন স্পেসিং। যে মাঝখানে যে লাইনটা, যে গ্যাপ দিয়ে আমি এই অ্যারো মার্কটা টানলাম এটা হচ্ছে লাইন স্পেসিং। এই যে প্রতিটা লাইন এরকম স্পেস আছে দেখেন, যে এটা হচ্ছে লাইন স্পেসিং, এটা হচ্ছে লাইন স্পেসিং। তো এই স্পেসটিকে বাড়ার জন্য আমরা যে টুলসটা ব্যবহার করবো সেটা হচ্ছে লাইন স্পেসিং টুল। এই টুলসটার মধ্যে সবটা আছে। এখানে যখন আমরা টেক্সট সিলেক্ট করে নিব অথবা টেক্সটের মধ্যে কার্সর রাখবো, সিলেক্ট করা এবং কার্সর রাখা দুটোর মধ্যে একটু তফাৎ রয়েছে। আপনি যদি শুধু প্রথম প্যারাগ্রাফটার মধ্যে লাইন স্পেসিং ব্যবহার করতে চান তাহলে এই প্যারাগ্রাফের মধ্যে শুধুমাত্র ক্লিক করে নিলেই হবে, সিলেক্ট করার প্রয়োজন নাই। সিলেক্ট করলেও হবে অথবা এখানে ক্লিক করে নিলেও হবে। নিয়ে আপনি যদি এইখানে টুলসটা থেকে এই যে এগুলো যে দেখতে পাচ্ছেন যে 1 থেকে শুরু করে 3, এগুলো সবগুলোই হচ্ছে লাইন স্পেসিং। আমি একটু মাউস নিয়ে দেখুন, মাউস নেওয়া মাত্র একটু নিচে লক্ষ্য করুন প্যারাগ্রাফের মধ্যে দেখেন প্রতিটা লাইনের মধ্যে স্পেস বেড়ে যাচ্ছে। 1.5, 2, 2.5, 3। আমরা যখন যেই প্যারাগ্রাফের মধ্যে আমাদের কার্সর থাকবে সেই প্যারাগ্রাফটার লাইনের স্পেস গুলা বেড়ে যাবে। আমরা যদি পুরো টেক্সটের মধ্যে এটা অ্যাপ্লাই করতে চাই তাহলে আমাকে কিন্তু অবশ্যই সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে যখন আমরা এটাকে অ্যাপ্লাই করব তখন এটা সম্পূর্ণ টেক্সটে অ্যাপ্লাই হবে। আশা করি বুঝতে পেরেছেন, এখানে আর না বোঝার কিছু নেই। আমরা অবশ্যই টেক্সট স্পেসিং বুঝে ফেললাম। এখন এখানে আরেকটা বিষয় আপনাদের জানাবো বা শেখাবো, সেটা হচ্ছে এখানে নির্ধারিত পরিমাণগুলো ছাড়া, অর্থাৎ এখানে 1, 1.15, 1.5, 2
এই পরিমাণগুলো ছাড়া যদি আপনি ম্যানুয়ালি আপনার পছন্দ মতো স্পেসিং ফিক্স করতে চান তাহলে আপনি কিভাবে করবেন? সেটা করতে আপনাকে নিচে যে অপশনটা আছে লাইন স্পেসিং অপশন, এখানে ক্লিক করতে হবে। যদি সম্পূর্ণ পেজে চান, সম্পূর্ণ টেক্সটের মধ্যে চান, তাহলে সিলেক্ট করে নেবেন। যদি নির্দিষ্ট প্যারাগ্রাফে চান তাহলে নির্দিষ্ট প্যারাগ্রাফ সিলেক্ট করে নেবেন, অথবা এখানে ক্লিক করে নেবেন। নিয়ে আপনি লাইন স্পেসিং অপশনে ক্লিক করবেন, দেন একটি প্যারাগ্রাফ নামে একটি ডায়লগ বক্স আসবে। এখান থেকে এই যে ডান দিকে এইখানে লাইন স্পেসিং দেখতে পাচ্ছেন, এখানে সিঙ্গেল আছে, সিঙ্গেল মানে হচ্ছে 1। এখন আপনি এটাকে ক্লিক করে এটা মাল্টিপল করে দিন। এটাকে মাল্টিপল করে দেওয়ার পরে এখানে অটোমেটিক 3 আসবে। এটাকে আপনি মুছে আপনি আপনার মতো সাপোজ 1.3 দিলাম, যেটা ওইখানে নেই। এটা আমি ওকে করে দেবো। দেওয়ার পরে দেখছেন এখানে প্রতিটা লাইনের মধ্যে স্পেসিং চলে এসেছে 1.3। এখন এখানে কোনোটা এখন সিলেক্ট করা নেই, যেহেতু আমি মাল্টিপল সিলেক্ট করেছি তাই এখান থেকে কোনোটা এখন সিলেক্ট করা নেই। এটা হচ্ছে লাইন স্পেসিং গেল। এরপরে আমরা প্যারাগ্রাফ স্পেসিং দেখবো। তো লাইন স্পেসিংটাকে আমি আগের মতো করে দিচ্ছি, তাহলে হয়তো আপনাদের প্যারাগ্রাফ স্পেসিংটা বুঝতে সুবিধা হবে। প্যারাগ্রাফ স্পেস হচ্ছে প্রতিটা প্যারাগ্রাফের মাঝে যে গ্যাপটা থাকে সেটা হচ্ছে প্যারাগ্রাফ স্পেসিং। আমি একটু এটাও লাইন টেনে দেখাই। এখানে VBA, এখানে একটা প্যারাগ্রাফ শেষ হয়েছে, এখানে একটা প্যারাগ্রাফ। তো এই প্যারাগ্রাফের মধ্যে এই যে গ্যাপটা, এটা হচ্ছে প্যারাগ্রাফ স্পেসিং এর গ্যাপ। আবার দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে প্যারাগ্রাফ স্পেসিং এর গ্যাপ। তো এই স্পেসিং গুলা আমরা যখন সেট করব সেটা হচ্ছে প্যারাগ্রাফ স্পেসিং। আমরা অনেকে কি করি, আমরা একটা প্যারাগ্রাফ শেষ হওয়ার পরে এন্টার দিই, এন্টার দিয়ে আমরা এরকম গ্যাপ সৃষ্টি করি। তো এটা এভাবে আপনারা করতে পারেন। অনেক সময় দেখা যায় যে স্পেস কমানোর প্রয়োজন পড়ে, তখন আপনার কি করতে হয়, তখন আমরা এখানে ফন্ট সাইজ ছোট করতে হয়। এইভাবে ফন্ট সাইজ ছোট করে আমরা গ্যাপটা কমাই। এভাবে আমাদের প্রতিটা গ্যাপ কমাতে হয়। কিন্তু আমরা যদি এইটাকে এন্টার না দিয়ে এখান থেকে প্যারাগ্রাফ স্পেসিংটা ব্যবহার করি, তাহলে এটা আমাদের একটা কাজ সহজ করে দেয়, এবং এখানে স্পেসিং এর পরিমাণটাও সমান থাকে। যখন আপনি এইভাবে সিলেক্ট করে নেবেন, আপনি যদি একটা প্যারাগ্রাফের পরে স্পেসিং দিতে চান তাহলে ওই প্যারাগ্রাফের মধ্যে ক্লিক করে নিলেই চলবে। আপনি এটাকে যেমন প্রথম প্যারাগ্রাফটার মধ্যে আমি ক্লিক করে নিলাম, নিয়ে আমি এখান থেকে প্যারাগ্রাফ স্পেসিং দিব। প্যারাগ্রাফ স্পেসিং দেওয়ার জন্য এখানে কিন্তু কোনো এখানে যেমন এখানে ক্লিক করলো, যেমন এটা আমরা পেয়ে গেছি লাইন স্পেসিং, সেখানে কিন্তু পাইনি। কিন্তু এর ভিতরেই একদম নিচের দিকে আমরা পেয়ে যাব দুইটা টুলস, একটা হচ্ছে বিফোর প্যারাগ্রাফ, একটা হচ্ছে আফটার প্যারাগ্রাফ। আমরা একটি প্যারাগ্রাফের উপরের দিকেও স্পেস দিতে পারি, নিচের দিকেও স্পেস দিতে পারি। উপরের দিকে যখন আমরা স্পেস দিব সেটা হচ্ছে অ্যাড স্পেস বিফোর প্যারাগ্রাফ, আর নিচের দিকে যখন আমরা স্পেস দিব সেটা হচ্ছে অ্যাড স্পেস আফটার প্যারাগ্রাফ। এখানে দেখুন, এখানে যে মাঝখানে যে প্যারাগ্রাফটি আছে এই প্যারাগ্রাফের মধ্যে আমি ক্লিক করে নিলাম। এই প্যারাগ্রাফটা ক্লিক করে নিব বা সিলেক্ট করে নিব, নেওয়ার পর আমি যখন এখান থেকে বিফোর প্যারাগ্রাফ দিব, দেওয়ার পর দেখেন উপরের দিকে একটা গ্যাপ সৃষ্টি হয়েছে। যখন আমি নিচের দিকে স্পেস দিব তখন আমি নিচের এর স্পেস আফটার প্যারাগ্রাফ এটা ক্লিক করব। করার পর একটা নিচের দিকে গ্যাপ সৃষ্টি হয়েছে, এবং এই গ্যাপটার পরিমাণ একদম সমান। আপনি যদি এই গ্যাপটা কমাতে বা বাড়াতে চান তাহলে আপনাকে আরেকটু টুলস এর ভিতরে যেতে হবে। সেটা হচ্ছে আপনি সেই প্যারাগ্রাফটা সিলেক্ট করে এখানে এই টুলস বারে ঢোকার পরে আপনি লাইন স্পেসিং অপশনে যাবেন। যাওয়ার পরে এখানে দেখতে পাবেন স্পেসিং নামে একটি অপশন আছে। এই স্পেসিং অপশনটা হচ্ছে প্যারাগ্রাফ স্পেসিং। এখানে বিফোর আফটার দেখেন, বিফোর 12 পিটি, আফটার 10 পিটি। এটা আপনি যখন রিডিউস করবেন বা বাড়াবেন তখন এই স্পেসিংটা কমবে বা বেড়ে যাবে। ধরুন এটাকে আমি 6 করে দিলাম, এটাকে আমি 3 করে দিলাম। দেওয়ার পর আমি যখন ওকে দিব, তারপর দেখতে পাচ্ছেন নিচের স্পেসিং এবং উপরের স্পেসিং দুইটাই কমে গেছে। উপরেরটা একটু কম, একটু বেশি স্পেস আসছে, নিচেরটা একটু কম আসছে। আমরা এই প্যারাগ্রাফ স্পেসিংটা আমরা আরেকটা জায়গায় পেয়ে যাব, সেটা হচ্ছে পেজ লেআউট মেনুতে। এই পেজ লেআউট মেনু ক্লিক করলাম, করার পরে ডান দিকে আসবো, আসার পর এই যে স্পেসিং, স্পেসিং এর মধ্যে যে বিফোর এবং আফটার রয়েছে, আমরা এখান থেকে এই দুইটা বাটন ক্লিক করলে এটা কমবে এবং বাড়বে। দেখুন আমি বিফোরটা বাড়িয়ে দিচ্ছি, বাড়ানোর পরে স্পেসটা বেড়ে যাচ্ছে। নিচেরটা আমি বাড়িয়ে দিচ্ছি, স্পেস বেড়ে যাচ্ছে। প্রতি ক্ষেত্রে 6 করে বাড়বে, 6 পিটি করে বাড়বে। আপনি ম্যানুয়ালি চাইলে টাইপ করে এটাকে আপনার নির্ধারিত সংখ্যা দিতে পারেন, 4 পিটি, 10 পিটি দিয়ে দিলাম। তো এভাবে আপনারা প্যারাগ্রাফ স্পেসিংটা ইউজ করতে পারেন। প্যারাগ্রাফ স্পেসিং ইউজ করলে আপনার একসাথে সিলেক্ট করে আপনি এখান থেকে স্পেস দিয়ে দিতে পারেন। একসাথে ইউজ করে আপনি স্পেসিংটা ফিক্স করতে পারেন। সাপোজ এটার সুবিধাটা আমি একটু দেখাই আপনাকে। এটার সুবিধা হচ্ছে, ধরুন আপনার অনেকগুলা প্যারাগ্রাফ রয়েছে, আমি একটু কপি করে বাড়িয়ে নিচ্ছি। দেখুন এখন আপনার অনেকগুলা প্যারাগ্রাফ হয়েছে, এখন আপনি প্রতি প্যারাগ্রাফের পরে একটি সমান হারে স্পেস দিতে চাচ্ছেন। এখন আপনি যদি এভাবে এন্টার দেন, আপনি এভাবে এন্টার দিয়ে দিয়ে হয়তো এটাকে করতে পারেন। সেক্ষেত্রে আপনার সমান হবে, যেহেতু ফন্ট সাইজ একই আছে।
ঠিক আছে, এখন আপনি চাচ্ছেন যেন এই সম্পূর্ণ প্যারাগ্রাফটা একটা পেজ চলে আসে। এখন একটা পেজে আসবে, পাশাপাশি সমান স্পেস থাকবে, প্রতিটা প্যারাগ্রাফের মধ্যে সমান স্পেস থাকবে। এখন আপনার এখন কিন্তু কাজটা একটু কঠিন হয়ে গেল, কারণ হচ্ছে প্রতিটা স্পেসের সাইজ ফন্ট সাইজ আপনাকে রিডিউস করতে হবে, অথবা আপনাকে টেক্সটের সাইজ রিডিউস করতে হবে, টেক্সটের ফন্ট সাইজ রিডিউস করতে হবে। এখন আপনি যদি প্রতিটা স্পেসের ফন্ট সাইজ রিডিউস করতে চান, তাহলে কিন্তু আপনার অনেক সময় লাগবে। এভাবে করতে করতে আপনার অনেকটা সময় লাগবে। তো এই সময়টা বাঁচানোর জন্য আপনি খুব সহজেই প্যারাগ্রাফ স্পেসিং ইউজ করে এই কাজটা করে ফেলতে পারেন। দেখেন, আমি প্রতিটা টেক্সট সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে এখান থেকে আমি প্রতি ক্ষেত্রে আফটার পিটি ইউজ করব, আফটার স্পেসিং ইউজ করব। একদম শেষেরটা প্রয়োজন নাই, শেষেরটার আগ পর্যন্ত আমি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখানে আমি 6 দিয়ে দিলাম। দেওয়ার পর দেখেন মাত্র 2 লাইন এখানে আসছে এবং সেটি সমান গ্যাপ সৃষ্টি হয়ে গেছে। আমি এটাকে একটু একটু কমিয়ে দিই, তাহলে কিন্তু আমার 5 করে দিলাম। 5 করে দেওয়ার পর এখানে আসেনি, আপনি একে 4 করে দিতে পারি। 4 করে দিলাম, তাও আসেনি। আমি এটাকে 3 করে দিই, 3 দিয়েও আসেনি। আমি এটাকে 2 করে দিতে পারি। 2 করে দেওয়ার পর দেখেন চলে আসছে। এখন কিন্তু প্রতিটা প্যারাগ্রাফের পরেই আপনার সমান একটা গ্যাপ সৃষ্টি হয়েছে। ঠিক আছে, আপনার যেহেতু পেজের উপরে এবং নিচে জায়গাটা গ্যাপ রয়েছে বেশি, আপনি যদি একটু পেজ লেআউট থেকে নিচের অংশটা একটু গ্যাপটা সৃষ্টি করেন, এবার আপনি চাইলে আর একটু বেশি গ্যাপ সৃষ্টি করতে পারবেন। দেখুন, এখন আমি 3 পিটি ইউজ করেছি, কিন্তু নতুন পেজ আসেনি, কারণ নিচে পেজ গ্যাপ কম ছিল। আমি একটু গ্যাপটা বাড়িয়ে দিয়েছি, যার ফলে প্রতিটা প্যারাগ্রাফের মাঝখানের স্পেসটা আমি বাড়াতে পেরেছি। তো আশা করি এই বিষয়টি নিয়ে আপনাদের কোনো সমস্যা থাকবে না, কারণ হচ্ছে লাইন এবং প্যারাগ্রাফ স্পেসিংটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের এই টেক্সট সেটিং এর ক্ষেত্রে। কারণ এটা আপনার টেক্সটের ডকুমেন্টের সৌন্দর্য বৃদ্ধি করবে, আপনি যদি এটাকে খুব প্রপারলি ইউজ করতে পারেন। তো আমরা বিষয়টা এখানে শেষ করছি, পরবর্তী বিষয়ে যাব। এটা আমি ক্লোজ করে দিচ্ছি। পরবর্তী বিষয় হচ্ছে টেক্সট শেডিং। টেক্সট শেডিং টুলটা আমরা লাইন এবং প্যারাগ্রাফ স্পেসিং এর পরেই পেয়ে যাব। একটা পেইন্ট বাকেট দেখতে পাচ্ছেন, বাকেটের মধ্যে আছে রং। রং দিয়ে আমরা এখানে টেক্সটের মধ্যে শেড দিতে পারি। আমরা যেমন টেক্সট শেডিং এর মধ্যে এখন আমার কার্সর আছে, আমি যদি এটাকে যে কোনো একটা কালার অ্যাপ্লাই করি, দেখুন সম্পূর্ণ লাইনে কালার চলে এসেছে। তো এইভাবে আপনারা যে কোনো লাইনের মধ্যে শেডিং দিতে চাইলে আপনি এই টেক্সট শেডিং অপশনটা ব্যবহার করতে পারেন। আপনি যদি নির্দিষ্ট অংশ সিলেক্ট করে নেন টেক্সটে, তাহলে আপনার শুধু নির্দিষ্ট টেক্সটের মধ্যেই কালারটা চলে আসবে। এভাবে আপনারা যে কোনো টেক্সটের মধ্যে শেড দেওয়ার প্রয়োজন হলে আপনারা এই টুলসটা ব্যবহার করে দিতে পারেন। যে কোনো কালার আপনারা এখান থেকে নিতে পারেন। তো এটা নিয়ে আর বিস্তারিত আলাপ করার কিছু নেই, আপনারা টেক্সট শেডিং অপশনটা এইভাবে ব্যবহার করতে পারেন। দেন বর্ডার তো আপনারা জানেন, বর্ডার হচ্ছে টেক্সটের মধ্যে বর্ডার দেওয়ার প্রয়োজন হলে আমরা এটা ইউজ করি। সাপোজ আমরা এই বর্ডারের মধ্যে একটা বর্ডার দিব, তাহলে আমাকে বর্ডার সিলেক্ট করে এখান থেকে এই পেইন্ট বাকেটের পাশেই ডান পাশে আছে বর্ডার, বিভিন্ন অপশন আছে। আমরা এখান থেকে বর্ডার দিতে পারি। বর্ডার সিলেক্ট করে দেখুন এটার মধ্যে একটা বর্ডার চলে এসেছে। এভাবে আমরা যদি একটা লাইন সিলেক্ট করে নিই, লাইন সিলেক্ট করে এখান থেকে অল বর্ডার ক্লিক করি, তাহলে আমাদের প্রতিটা লাইন বর্ডার চলে আসবে। এটা টেবিলের মতো কাজ করবে। আমরা এই বর্ডার সম্বন্ধে আরো বিস্তারিত শিখব। এখানে বর্ডারে অনেক কিছু শেখার আছে, তাই আমি আজকে আর বর্ডার নিয়ে কথা বলছি না। বর্ডার নিয়ে অবশ্যই পরবর্তী ক্লাসে আমরা বিস্তারিত আলাপ করব। তো আজকে মোটামুটি অনেক সময় হয়ে গেছে, আজকে আর কোনো বিষয়ে আলোচনা করছি না। পরবর্তী ক্লাসে আমরা এই বর্ডার নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাইকে যুক্ত থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো শেষ করছি। যারা ফলো করেননি অবশ্যই ফলো করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, নিজে দেখবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আশা করছি। আল্লাহ হাফেজ।